হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি টিউটোরিয়াল নিয়ে। এটি এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার বইয়ের ইউনিট 5 লেসন 4 এ রয়েছে এই লেসনটি, আর নিউ এডিশন অনুসারে ইউনিট 6 লেসন 4 এ রয়েছে। আজকের লেসনটির নাম হচ্ছে দ্য স্টোরি অফ শিল্পী, অর্থাৎ শিল্পীর কাহিনী বা গল্প। এর পূর্বে অন্যান্য লেসনগুলো আমাদের এই চ্যানেলেরই প্লে লিস্টে দেওয়া আছে, আপনারা যারা দেখেননি তারা একটু দেখে নেবেন। আমরা তাহলে আজকের লেসনটি শুরু করি। শিল্পী was only 15 years old when she married রশিদ in 2008. 2008 সালে শিল্পী যখন রশিদকে বিয়ে করেন তখন তার বয়স ছিল মাত্র 15 বছর। Marrying of daughters at an early age is a standard practice for many families living in rural Bangladesh. এখানে দেখুন নতুন শব্দগুলো কি, তারপর আমরা ভেঙে ভেঙে অর্থ করে নেব। মেরিং অফ, এটি হলো একটি ফ্রেজ। মেরি অফ এই ভার্বাল ফ্রেজ থেকে এসেছে, অর্থাৎ বিয়ে দিয়ে দেয়া। আর এখানে দেখুন স্ট্যান্ডার্ড এর মানে হচ্ছে আদর্শ অথবা সাধারণ বা স্বাভাবিক। আর এর সিনোনিম তাহলে কি হবে দেখুন, ইউজুয়াল অথবা অর্ডিনারি অথবা রেগুলার বা কাস্টমারি অথবা প্রিভেইলিং অথবা অর্থোডক্স অথবা টিপিক্যাল। আর তাহলে অ্যান্টোনিম কি হবে, অর্থাৎ বিপরীত শব্দ কি হবে, আনইউজুয়াল অথবা অড বা রিয়ার, আনকমন, আর্টিফিক্যাল ইত্যাদি। আর প্র্যাকটিস, প্র্যাকটিসের বাংলা কি, অনুশীলন অথবা রেওয়াজ বা রীতিনীতি অথবা আচরণ বা অভ্যাস ইত্যাদি। আর এর সিনোনিম তাহলে কি হবে, ট্র্যাডিশন অথবা সিস্টেম অথবা হ্যাবিট অথবা প্রসিজার অথবা রিচুয়াল অথবা এক্সারসাইজ ইত্যাদি। এরপরে দেখুন এখানে আরেকটি শব্দ রয়েছে রুরাল। রুরাল হচ্ছে গ্রাম্য, তাহলে এর সিনোনিম কি হবে, রাস্টিক অথবা ভিলেজ। আর অ্যান্টোনিম তাহলে কি হবে, আরবান অথবা সিটি। এখন আমরা অর্থটা করার চেষ্টা করি। মেরিং অফ ডটার্স, মেয়েদেরকে বিয়ে দিয়ে দেওয়াটা, এট অ্যান আর্লি এজ, অল্প বয়সে। তাহলে অল্প বয়সে মেয়েদেরকে বিয়ে দিয়ে দেওয়াটা ইজ এ স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, এটা হয় একটা আদর্শ বা স্বাভাবিক প্রথা ফর মেনি ফ্যামিলিজ, অনেক পরিবারের জন্য। কোন পরিবারের জন্য, লিভিং ইন রুরাল বাংলাদেশ, গ্রাম্য বাংলাদেশে বসবাসকারী অনেক পরিবারের জন্য। তাহলে পুরো সেন্টেন্সটির অর্থ কেমন দাঁড়াচ্ছে দেখুন, অল্প বয়সে মেয়েদেরকে বিয়ে দিয়ে দেওয়াটা হচ্ছে গ্রাম্য বাংলাদেশের অনেক পরিবারের জন্য একটি স্বাভাবিক প্রথা। After her wedding, Shilpi joined a local empowerment group that provides adolescent girls with the tools needed to gradually change cultural practices, particularly those pertaining to early marriage and pregnancy. অনেক বড় সেন্টেন্স। আমরা প্রথমে অপরিচিত শব্দগুলোকে দেখে নেই, অর্থ জেনে নেই, এরপরে ভেঙে ভেঙে অর্থ করার চেষ্টা করব। দেখুন এখানে আছে প্রথমে ওয়েডিং, এখানে যেমন দেখুন রয়েছে মেরিট, মেরি ভার্ব থেকে মেরিট হয়েছে, ওয়েট ভার্ব থেকে ওয়েডিং হয়েছে। ওয়েডিং মানে হচ্ছে মেরিং, তাহলে ওয়েডের সিনোনিম কি, মেরি। আর অ্যান্টোনিম তাহলে কি হবে, সেপারেট অথবা ডিটাচ অথবা আইসোলেট ইত্যাদি। আর দেখুন এম্পাওয়ারমেন্ট অর্থাৎ ক্ষমতায়ন, অর্থাৎ ক্ষমতা প্রদান করা, ক্ষমতায়ন, এটার সিনোনিম কি হবে, অথরাইজেশন। আর গ্রুপ মানে দল বা টিম। প্রোভাইড, এটি হচ্ছে ভার্ব অর্থাৎ যোগান দেওয়া বা কোনো কিছু দেওয়া বা সরবরাহ করা। আর এটা সিনোনিম তাহলে কি হবে, ডেলিভার অথবা গিভ অথবা হ্যান্ড অথবা ফার্নিশ বা সাপ্লাই ইত্যাদি। আর অ্যান্টোনিম তাহলে কি বলবেন, কিপ অথবা রিজার্ভ অথবা রিটেইন অথবা উইথহোল্ড ইত্যাদি, অর্থাৎ ঠেকিয়ে রাখা বা প্রদান না করা অথবা আটকে রাখা ইত্যাদি। আর এইখানে দেখুন গ্রাজুয়ালি, গ্রাজুয়ালি হচ্ছে ধীরে ধীরে, এটি অ্যাডভার্ব। তাহলে এর সিনোনিম কি হবে বলুন তো, স্ল্যাগিশলি অথবা স্টিডিলি বা স্লোলি অথবা ইনক্রিজিংলি ইত্যাদি। আর অ্যান্টোনিম তাহলে কি হবে, অ্যান্টোনিম হবে রেপিডলি বা কুইকলি অথবা স্পিডিলি বা হ্যাস্টিলি অথবা হারিডলি অথবা ব্রিক্সলি অথবা প্রম্পটলি ইত্যাদি, অর্থাৎ দ্রুতভাবে। এইখানে আরেকটি শব্দ রয়েছে পার্টেইনিং, পার্টেইন ভার্ব থেকে এসেছে, অর্থাৎ এর বাংলাটা হচ্ছে অংশ হিসেবে যুক্ত হওয়া অথবা সংযোগ থাকা। তাহলে এটা সিনোনিম আমরা কি বলবো, বিলং অথবা রিলেট অথবা কনসার্ন অথবা কানেক্ট ইত্যাদি, মানে কোনো কিছুর সাথে সংযুক্ত থাকা বা যুক্ত থাকা।
আর অ্যান্টোনিম তাহলে আমরা এটা কি বলবো বলুন তো? বিপরীত শব্দ আমরা বলবো ডিসকানেক্ট অথবা ডিসজয়েন অথবা সেপারেট অথবা ডিটাচ। আর প্রেগন্যান্সি মানে হলো কি? গর্ভধারণ। এটা আমরা জানি। তাহলে আমরা পুরো সেন্টেন্সটির অর্থটা ভেঙে ভেঙে করার চেষ্টা করি। তার বিয়ের পরে, কার বিয়ে? শিল্পীর বিয়ের পরে শিল্পী জয়েন্ট এ লোকাল এম্পাওয়ারমেন্ট গ্রুপ। শিল্পী একটি স্থানীয় ক্ষমতায়ন দলে যোগদান করলো। দ্যাট প্রোভাইডস অ্যাডোলেসেন্ট গার্লস, যা কিশোরী মেয়েদেরকে প্রদান করে থাকে, কি প্রদান করে? উইথ দ্য টুলস নিডেড টু গ্রাজুয়ালি চেঞ্জ কালচারাল প্র্যাকটিসেস। ওইসব জিনিসপত্র প্রদান করে থাকে যা সমাজের রীতিনীতি ধীরে ধীরে পরিবর্তন করার জন্য খুবই জরুরি। particularly those pertaining to early marriage and pregnancy, বিশেষ করে ওইসব মেয়েদের যাদের বাল্যবিবাহ হয় এবং গর্ভধারণ করে। তাহলে আমরা পুরো সেন্টেন্সের অর্থটি আবার বাংলায় করে দেখি। বিয়ের পরে শিল্পী একটি স্থানীয় ক্ষমতায়ন দলে যোগদান করে যা কিশোরী মেয়েদেরকে এমন কিছু উপকরণ দিয়ে থাকে যা সাংস্কৃতিক রীতিনীতিকে ধীরে ধীরে পরিবর্তন করার ক্ষেত্রে কাজে লাগাতে পারে, বিশেষ করে তাদেরকে যাদের বাল্যবিবাহ হয় এবং গর্ভধারণ করে। The group's activities include discussion on how to most effectively change behavior related to reproductive health as well as one-on-one counseling. দেখুন এখানে নতুন শব্দগুলো কি রয়েছে, আগে আমরা দেখে নেই। ইনক্লুড কোনো কিছুর মধ্যে অন্তর্ভুক্ত করা, আর এটার সিনোনিম কি হবে? অ্যাড। আর অ্যান্টোনিম কি বলুন তো দেখি? এক্সক্লুড, অর্থাৎ কোনো কিছু বাদ দিয়ে দেয়া। আর এখানে দেখুন ইফেক্টিভলি, এটি অ্যাডভার্ব। এই ইফেক্টিভলি মানে হলো কি? ফলপ্রসূভাবে বা কার্যকরী ভাবে। তাহলে এটা সিনোনিম কি হবে বলুন তো দেখি? এফিশিয়েন্টলি অথবা ক্যাপাবলি অথবা অ্যাবলি অথবা সাকসেসফুলি ইত্যাদি। আর তাহলে অ্যান্টোনিম কি হবে বলুন তো দেখি? অ্যান্টোনিম হবে ইনএফিশিয়েন্টলি অথবা ইনফেক্টিভলি অথবা ফিউটারলি অথবা আনসাকসেসফুলি ইত্যাদি। রিপ্রোডাক্টিভ, এটি হলো অ্যাডজেক্টিভ। এর মানে হলো প্রজনন সংক্রান্ত অর্থাৎ জন্মদান সংক্রান্ত। এটা সিনোনিম কি হবে? জেনারেটিভ। আর অ্যান্টোনিম তাহলে কি দেবেন? ডিস্ট্রাকটিভ। আর এখানে দেখুন কাউন্সেলিং। কাউন্সেলিং হচ্ছে কাউন্সেল ভার্ব থেকে এসেছে, অর্থাৎ পরামর্শ দেয়া। এটার তাহলে সিনোনিম আমরা কি বলবো? কাউন্সেলিং এর অ্যাডভাইস অথবা সাইকোথেরাপি বা থেরাপি ইত্যাদি। আর এখানে দেখুন একটি ফ্রেজ আছে ওয়ান অন ওয়ান, অর্থাৎ একজনের সাথে এককভাবে, এরকম অর্থে ব্যবহার করা হয়। তাহলে আমরা পুরো সেন্টেন্সটির অর্থ ভেঙে ভেঙে করার চেষ্টা করি। এই দলীয় কার্যকলাপের মধ্যে রয়েছে আলোচনা। কিসের আলোচনা? অন হাউ টু মোস্ট ইফেক্টিভলি চেঞ্জ বিহেভিয়ার, অর্থাৎ কিভাবে আচরণকে খুব কার্যকরী ভাবে বা ফলপ্রসূ ভাবে পরিবর্তন করা যায়। কি ধরনের আচরণ? রিলেটেড টু রিপ্রোডাক্টিভ হেলথ অ্যাজ ওয়েল অ্যাজ ওয়ান অন ওয়ান কাউন্সেলিং। দেখুন কি ধরনের আচরণ পরিবর্তন করতে চায়? রিলেটেড টু রিপ্রোডাক্টিভ হেলথ, অর্থাৎ যেই আচরণগুলো প্রজনন স্বাস্থ্য সম্পর্কিত। অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে এবং, এবং এই আলোচনার মধ্যে আর কি রয়েছে? ওয়ান অন ওয়ান কাউন্সেলিং, এক একজনের সাথে এককভাবে আলোচনা এই ডিসকাশনের বা অ্যাক্টিভিটিসের মধ্যে রয়েছে। তাহলে দেখুন পুরো সেন্টেন্সটির অর্থ কি দাঁড়ায়। এই দলীয় কার্যকলাপের মধ্যে রয়েছে ওইসব আলোচনা যার মাধ্যমে সবচেয়ে কার্যকরী ভাবে ওইসব আচরণ পরিবর্তন করা যায় যা প্রজনন স্বাস্থ্য সম্পর্কিত এবং যার মধ্যে রয়েছে এক একজনকে এককভাবে আলাদা করে পরামর্শ দেওয়ার সুবিধা। It also offers peer-to-peer support and life skills training that helps adolescents to say no to early marriage. এখানে দেখুন নতুন শব্দগুলো কি রয়েছে। পিয়ার টু পিয়ার, পিয়ার হলো কি? সমকক্ষ কোনো ব্যক্তি। তাহলে পিয়ার টু পিয়ার, সমকক্ষ ব্যক্তির সাথে সমকক্ষ ব্যক্তি, এরকম বোঝাতে আমরা পিয়ার টু পিয়ার ব্যবহার করি। আর সাপোর্ট মানে হলো কোনো কিছু সমর্থন দেওয়া, অর্থাৎ এটা সিনোনিম হচ্ছে সেকেন্ড অথবা মেইনটেইন বা স্পন্সর অথবা এইড ইত্যাদি। স্কিলস অর্থ দক্ষতা, এটা আমরা জানি। আর ট্রেনিং হচ্ছে প্রশিক্ষণ, এটাও জানি। আর দেখুন এখানে তেমন কোনো নতুন শব্দ নেই। তাহলে আমরা সেন্টেন্সটির অর্থ করে ফেলি। ইট অলসো অফার্স পিয়ার টু পিয়ার সাপোর্ট
এটি সমকক্ষ এক ব্যক্তির সাথে অপর ব্যক্তির সহযোগিতা প্রদান করে থাকে। আর কি করে? অ্যান্ড লাইফ স্কিলস ট্রেনিং এবং জীবন দক্ষতা সম্পর্কে প্রশিক্ষণ দিয়ে থাকে। দ্যাট হেল্পস অ্যাডোলেসেন্টস সে নো টু আর্লি ম্যারেজ, যা কিশোর কিশোরীদেরকে অল্প বয়সে বিবাহকে না বলতে শেখায়। তাহলে পুরো সেন্টেন্সের অর্থ কি? এটি সমকক্ষ এক ব্যক্তির সাথে অপর ব্যক্তির সহযোগিতা প্রদান করে থাকে এবং জীবন দক্ষতা সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করে থাকে, যা অল্প বয়সে বিবাহের ক্ষেত্রে কিশোর কিশোরীদেরকে না বলতে শেখায়। The empowerment group is one of more than 10,000 groups supported by some local non-government organizations, that means NGOs, working all over Bangladesh. দেখুন সেন্টেন্সটা আমরা ভেঙে ভেঙে পড়ি। দ্য এম্পাওয়ারমেন্ট গ্রুপ ইজ ওয়ান অফ মোর দ্যান 10,000 গ্রুপস, অর্থাৎ এই ক্ষমতায়ন দলটি হচ্ছে 10,000 দলের মধ্যে একটি বা এটি অন্যতম। সাপোর্টেড বাই লোকাল নন গভর্নমেন্ট অর্গানাইজেশনস, দ্যাট মিনস এনজিওস, ওয়ার্কিং অল ওভার বাংলাদেশ। সারা বাংলাদেশ জুড়ে কাজ করছে এইরকম বেসরকারি সংস্থাগুলোর দ্বারা সহযোগিতা পুষ্ট বা সহায়তা প্রাপ্ত। তাহলে অর্থটা কি দাঁড়ায় দেখুন, সারা বাংলাদেশে কাজ করা কিছু স্থানীয় বেসরকারি সংস্থা দ্বারা পরিচালিত 10,000-এর বেশি দলের মধ্যে এই স্থানীয় ক্ষমতায়ন দলটি অন্যতম বা তাদের মধ্যে একটি। These NGOs work through Canada's Adolescent Reproductive Health Project, which also aims to increase access to quality health services for adolescents. দেখুন এখানে নতুন শব্দ কি কি রয়েছে। এইম অর্থ আমরা জানি, এইম হচ্ছে উদ্দেশ্য বা লক্ষ্যের দিকে ধাবিত হওয়া। এখানে দেখুন ইনক্রিজ, ইনক্রিজ হচ্ছে বৃদ্ধি করা, তাহলে এটা সিনোনিম কি হবে? এনলার্জ অথবা রেইজ অথবা এনহ্যান্স, মাল্টিপ্লাই, ইন্টেন্সিফাই, এসকেলেট অথবা অ্যাড ইত্যাদি। আর তাহলে অ্যান্টোনিম কি হবে বলুন তো? ডিক্রিজ অথবা রিডিউস অথবা শ্রিঙ্ক অথবা ডিক্লাইন অথবা মিনিমাইজ ইত্যাদি। আর এখানে দেখুন আরেকটি শব্দ অ্যাক্সেস টু, অ্যাক্সেসের সাথে সাধারণত টু বসে, আর অ্যাক্সেস হলো কি? প্রবেশ বা প্রবেশাধিকার। এটি নাউন, তবে ভার্ব হিসেবে এটা ব্যবহার করা যায়, এখানে নাউন হিসেবে বসেছে। তাহলে অ্যাক্সেসের সিনোনিম কি হবে বলুন তো? অ্যাডমিটেন্স অথবা এন্ট্রান্স অথবা এন্ট্রি অথবা অ্যাপ্রোচ ইত্যাদি। আর অ্যান্টোনিম কি হবে? এক্সিট অথবা ডিপারচার অথবা লিভিং ইত্যাদি। তাহলে আমরা পুরো সেন্টেন্সটির অর্থ একটু ভেঙে ভেঙে করার চেষ্টা করি। দিস এনজিওস ওয়ার্ক, এই বেসরকারি সংস্থাগুলো কাজ করে, কিসের মাধ্যমে কাজ করে? থ্রু কানাডাস অ্যাডোলেসেন্ট রিপ্রোডাক্টিভ হেলথ প্রজেক্ট, কানাডার কিশোরী প্রজনন স্বাস্থ্য প্রকল্পের মাধ্যমে কাজ করে। হুইচ অলসো এইমস, যার লক্ষ্য রয়েছে, কিসের দিকে লক্ষ্য রয়েছে? টু ইনক্রিজ অ্যাক্সেস টু কোয়ালিটি হেলথ সার্ভিসেস ফর অ্যাডোলেসেন্টস, যার লক্ষ্য রয়েছে কিশোর কিশোরীদের জন্য মানসম্মত স্বাস্থ্য সেবার বৃদ্ধি করা। আমরা সামনে এগিয়ে যাই। দেখুন, during one of the group sessions, Shilpi came to understand the potentially harmful effects of early marriage and pregnancy. এখানে দেখুন নতুন শব্দগুলো কি রয়েছে। আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারা, অর্থাৎ এটা সিনোনিম হচ্ছে কম্প্রিহেন্ড অথবা রিয়ালাইজ ইত্যাদি। আর এখানে দেখুন একটি অ্যাডভার্ব রয়েছে পটেনশিয়ালি। পটেনশিয়ালি হচ্ছে সম্ভাব্য রূপে অথবা প্রসন্নভাবে। এটা সিনোনিম তাহলে আমরা কি বলবো? ডরমেন্টলি অথবা ইমপ্লিসিটলি অথবা ভার্চুয়ালি অথবা পসিবলি। আর এখানে দেখুন আরেকটি শব্দ হার্মফুল। হার্মফুল হচ্ছে অ্যাডজেক্টিভ, মানে ক্ষতিকর। আর এটার সিনোনিম তাহলে কি হবে বলুন তো? ডেট্রিমেন্টাল অথবা ডেলিটেরিয়াস অথবা নক্সাস অথবা পার্নিশাস অথবা অ্যাডভার্স বা বেলফুল ইত্যাদি। আর অ্যান্টোনিম তাহলে কি হবে? হার্মলেস অথবা ইনোকিউয়াস অথবা সেফ অথবা ইনঅফেন্সিভ অথবা ব্লিসফুল ইত্যাদি। আর ইফেক্টস হলো কি? প্রভাব, অর্থাৎ ইম্প্যাক্ট। আর এখানে কোনো নতুন শব্দ নেই। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কি দাঁড়ায়। ডিউরিং ওয়ান অফ দ্য গ্রুপ সেশনস, একটি দলীয় অধিবেশনের সময়, শিল্পী কেম টু আন্ডারস্ট্যান্ড, শিল্পী বুঝতে পারে, দ্য পটেনশিয়ালি হার্মফুল ইফেক্টস, সম্ভাব্য ক্ষতিকর প্রভাবগুলোর কথা সে বুঝতে পারে। কিসের প্রভাব? অফ আর্লি ম্যারেজ অ্যান্ড প্রেগন্যান্সি,
বাল্যবিবাহ এবং গর্ভধারণের সম্ভাব্য ক্ষতিকর দিকগুলো শিল্পী বুঝতে পারে একটি দলীয় অধিবেশনের সময়। আমরা সামনে এগিয়ে যাই। While maternal mortality in Bangladesh has declined by nearly 40% since 2001, the rate remains high with 194 maternal deaths per lakh live births in 2010, dropping from 322 in 2001 with a projected decrease to 143 by 2015. অনেক বড় সেন্টেন্স। আমরা প্রথমে অপরিচিত শব্দগুলোকে জেনে নেই। ম্যাটারনাল মানে মাতৃ, এটা আমাদের জানাই আছে। মর্টালিটি, মর্টালিটি হচ্ছে মৃত্যু, তার মানে ম্যাটারনাল মর্টালিটি মাতৃ মৃত্যু। ডিক্লাইন একটি নতুন শব্দ। ডিক্লাইন মানে ক্ষয়ে যাওয়া বা কমে যাওয়া। সিনোনিম কি হবে? ডিক্রিজ, রিডিউস অথবা মিনিমাইজ ইত্যাদি। আর অ্যান্টোনিম তাহলে কি হবে? বিপরীত শব্দ। ম্যাক্সিমাইজ অথবা অ্যাম্পলিফাই অথবা ইনক্রিজ অথবা ফ্লাউরিশ ইত্যাদি। রেট, রেট হলো হার। রিমেইন্স বিদ্যমান থাকা। এক্সিস্টস অথবা কন্টেইনস অথবা হোল্ডস। আর অ্যান্টোনিম কি? ভ্যানিশেস অথবা ভ্যাকেটস। ড্রপ, ড্রপ হচ্ছে পড়ে যাওয়া বা কমে যাওয়া। ডিক্রিজ অর্থে ব্যবহার করা হয়। ড্রপ থেকে ড্রপিং এসেছে। প্রজেক্টেড পরিকল্পিতভাবে। তাহলে আমরা সেন্টেন্সটির অর্থ করার চেষ্টা করি ভেঙে ভেঙে। While maternal mortality in Bangladesh has declined by nearly 40% since 2001, 2001 সাল থেকে যেখানে বাংলাদেশের মাতৃ মৃত্যু হার শতকরা 40% কমে গিয়েছে, the rate remains high, তারপরেও এই হারটি অনেক বেশি বা উঁচুতে রয়ে গেছে। with 194 maternal deaths per 1 lakh live births in 2010. 2010 সালে যেখানে 1 লক্ষ জীবন্ত শিশু জন্মের ক্ষেত্রে 194 জন মাতৃ মৃত্যুর কাহিনী রয়েছে। Dropping from 322 in 2001 with a projected decrease to 143 by 2015, যেটাকে 2001 সালের 322 জন থেকে 2015 সালে 143 জনে পরিকল্পিতভাবে কমিয়ে আনা হয়েছে। তাহলে দেখুন পুরো সেন্টেন্সটির অর্থ কি দাঁড়ায়। 2001 সাল থেকে যেখানে বাংলাদেশে মাতৃ মৃত্যু হার 40% প্রায় কমে গিয়েছে, সেখানে এখনো এই হারটি যথেষ্ট বেশি বা উঁচুতে রয়ে গেছে। কারণ হলো 2010 সালে 1 লক্ষ জীবন্ত শিশু জন্মের ক্ষেত্রে 194 জন মাতৃ মৃত্যুর ঘটনা রয়েছে এবং যা 2001 সালের 322 জন মৃত্যু থেকে 2015 সালে 143 জনে পরিকল্পিতভাবে মৃত্যুহার কমিয়ে আনা হয়েছে। এবার আমরা সামনে এগিয়ে যাই। Girls who get pregnant are at risk of serious health complications. এখানে দেখুন কমপ্লিকেশনস, জটিলতা। এটার তাহলে সিনোনিম কি কি হবে? কমপ্লেক্সিটিস অথবা ইন্ট্রিকেসিস। আর অ্যান্টোনিম কি হবে? সিম্পলিফিকেশনস অথবা সিম্পলিসিটিস। তাহলে সেন্টেন্সটির অর্থ কি দাঁড়ায় দেখুন। গার্লস হু গেট প্রেগনেন্ট, যেসব মেয়েরা গর্ভবতী হয়, আর অ্যাট রিস্ক অফ সিরিয়াস হেলথ কমপ্লিকেশনস, তারা মারাত্মক স্বাস্থ্য জটিলতার ঝুঁকিতে পড়ে বা ঝুঁকিতে থাকে। আমরা সামনে এগিয়ে যাই। This include dangerous hemorrhage and fistula, a painful internal injury caused by obstructed childbirth that commonly leads to serious maternal morbidities and social exclusion. অনেক বড় সেন্টেন্স। আমরা প্রথমে নতুন শব্দগুলো জেনে নেই। হেমোরেজ রক্তক্ষরণ, অর্থাৎ এটা সিনোনিম কি হবে? ব্লিডিং। আর ফেস্টুলা একটি রোগের নাম, অর্থাৎ ভগন্দর রোগ। আর দেখুন পেইনফুল যন্ত্রণাদায়ক বা কষ্টদায়ক, এটা অ্যাডজেক্টিভ আমরা জানি। ইন্টারনাল অভ্যন্তরীণ। আর অ্যান্টোনিম কি হবে বলুন তো? এক্সটার্নাল। ইনজুরি ক্ষত। আরেকটি শব্দ দেখুন অবস্ট্রাক্টেড বাধাপ্রাপ্ত। অবস্ট্রাক্ট ভার্ব থেকে এসেছে। অবস্ট্রাক্ট মানে বাধা দেয়া। আর এর সিনোনিম তাহলে কি হবে? হিন্ডার অথবা রিটার্ড অথবা বার ইত্যাদি। এইখানে দেখুন আরেকটি নতুন শব্দ আছে, মরবিডিটিস অসুস্থতা। এর সিনোনিম হবে হচ্ছে আনহেলদিনেস, সিকনেস, ইলনেস ইত্যাদি। আর অ্যান্টোনিম তাহলে কি হবে? সাউন্ডনেস অথবা
হেলথিনেস বা হেলথ ইত্যাদি। সোশ্যাল এক্সক্লুশন, সামাজিক বিচ্ছিন্নতা। এখন তাহলে দেখুন আমরা শুরু থেকে সেন্টেন্সটির অর্থ করে আসি ভেঙে ভেঙে। দিস ইনক্লুড ডেঞ্জারাস হেমোরেজ অ্যান্ড ফেস্টুলা। ওইসব জটিলতার মধ্যে, দিস বলতে ওই কমপ্লিকেশনসকে বোঝাচ্ছে, ওইসব জটিলতার মধ্যে রয়েছে রক্তক্ষরণ এবং ভগন্দর রোগ, যা হচ্ছে একটি অভ্যন্তরীণ বেদনাদায়ক ক্ষত যেটি সৃষ্টি হয় বাধাপ্রাপ্ত শিশু জন্মানোর দ্বারা। That commonly leads to serious maternal morbidities and social exclusion, যা সাধারণত মাতৃ অসুস্থতা এবং সামাজিক বিচ্ছিন্নতা সৃষ্টি করে থাকে, বিচ্ছিন্নতার দিকে ধাবিত করে। অর্থাৎ এখানে ধাবিত না করে আমরা বলবো মাতৃ অসুস্থতা এবং সামাজিক বিচ্ছিন্নতা সৃষ্টি করে থাকে। তাহলে দেখুন পুরো সেন্টেন্সটির অর্থ কিরকম দাঁড়ায়। এইসব জটিলতার মধ্যে রয়েছে মারাত্মক রক্তক্ষরণ এবং ভগন্দর রোগ, যা হচ্ছে একটি বেদনাদায়ক অভ্যন্তরীণ ক্ষত যেটি বাধাপ্রাপ্ত শিশু জন্মদানের দ্বারা সৃষ্টি হয়ে থাকে, যেটি সাধারণত মাতৃ অসুস্থতা এবং সামাজিক বিচ্ছিন্নতা সৃষ্টি করে থাকে। আমরা সামনের দিকে এগিয়ে যাই। When Shilpi heard about those risks, she invited her husband Rashid to discuss pregnancy with a counselor. এখানে দেখুন নতুন শব্দগুলোর মধ্যে রয়েছে কাউন্সিলর। কাউন্সিল আমরা আগে পেয়েছি পরামর্শ বা পরামর্শ দেয়া, নাউন এবং ভার্ব দুই হিসেবে ব্যবহৃত হতে পারে। এখানে কাউন্সিল ভার্ব থেকে কাউন্সিলর নাউন এসেছে, পরামর্শক অর্থাৎ যিনি পরামর্শ দিয়ে থাকেন। তাহলে সেন্টেন্সটির অর্থ কি দাঁড়ায় দেখুন। When Shilpi heard about those risks, শিল্পী যখন ওইসব ঝুঁকির কথা শুনল, she invited her husband Rashid, তিনি তার স্বামী রশিদকে জানালেন বা বললেন, কি করতে বললেন, to discuss pregnancy with a counselor, একজন পরামর্শকের সাথে গর্ভধারণ নিয়ে আলোচনা করার জন্য বললেন রশিদকে। তাহলে শিল্পী যখন ওইসব ঝুঁকির সম্বন্ধে জানলেন বা শুনলেন, তখন তিনি তার স্বামী রশিদকে গর্ভধারণ সম্পর্কে একজন পরামর্শকের সাথে আলোচনা করতে বললেন। এখানে ইনভাইট হলো বলা অর্থে ব্যবহার করা হয়েছে। আফটার হিয়ারিং অ্যাবাউট দ্য রিস্কস, রশিদ এগ্রিড টু ডিলে হ্যাভিং চিলড্রেন ফর 5 years ডিসপাইট প্রেশারস ফ্রম হিজ প্যারেন্টস অ্যান্ড নেইবার্স টু প্রডিউস অ্যান অফস্প্রিং। এখানে দেখুন নতুন শব্দের মধ্যে রয়েছে ডিলে অর্থাৎ দেরি করা, সিনোনিম কি তাহলে বিলেট অথবা প্রোক্রাস্টিনেট ইত্যাদি। ডিসপাইট অর্থাৎ সত্ত্বেও অর্থাৎ ইনস্পাইট অফ অথবা দো বা অল দো। এইখানে আরেকটি শব্দ রয়েছে অফস্প্রিং। অফস্প্রিং হচ্ছে বাচ্চা বা শিশু অর্থাৎ কিড অথবা চাইল্ড অথবা বেবি। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ আমরা ভেঙে ভেঙে পড়ি। আফটার হিয়ারিং অ্যাবাউট দ্য রিস্কস, ওইসব ঝুঁকিগুলোর কথা শোনার পরে রশিদ এগ্রিড টু ডিলে হ্যাভিং চিলড্রেন ফর 5 years, রশিদ বাচ্চা নেওয়ার জন্য 5 বছর বিলম্ব করতে রাজি হলেন। ডিসপাইট প্রেশারস ফ্রম হিজ প্যারেন্টস অ্যান্ড নেইবার্স, তার বাবা মা এবং প্রতিবেশীদের কাছ থেকে চাপ থাকা সত্ত্বেও। কিসের চাপ? টু প্রডিউস অ্যান অফস্প্রিং, বাচ্চা নেওয়ার জন্য চাপ থাকা সত্ত্বেও তিনি 5 বছরের জন্য বাচ্চা নেওয়া বিলম্বিত করতে রাজি হলেন। এবার দেখুন পরের সেন্টেন্সটি। টুগেদার দ্য কাপল মেট with a female health care provider who informed them about the various family planning options available. এখানে দেখুন নতুন শব্দের মধ্যে রয়েছে কাপল, দম্পতি অর্থাৎ জায়া ও পতি, দ্যাট মিনস হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফকে বোঝাচ্ছে। আর মিটের পাস্ট টেন্স মেট হয়েছে সাক্ষাৎ করা। আর এখানে দেখুন প্রোভাইড থেকে এসেছে প্রোভাইডার। প্রোভাইড হলো যোগান দেয়া, মানে প্রোভাইডার এটা নাউন অর্থাৎ সাপ্লায়ার এই অর্থে ব্যবহার করা হয়েছে, মানে যোগানদানকারী অথবা কর্মী এই অর্থে। অ্যাভেলেবেল, যা সচরাচর দেখা যায় বা পাওয়া যায় বা সহজলভ্য। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কি। টুগেদার একই সাথে, দ্য কাপল মেট উইথ এ ফিমেল হেলথ কেয়ার প্রোভাইডার, ওই দম্পতি অর্থাৎ শিল্পী এবং রশিদ এই দুজনকে হাজব্যান্ড ওয়াইফকে বোঝাচ্ছে কাপল বলতে অর্থাৎ দম্পতি। ওই দম্পতি একজন মহিলা স্বাস্থ্যসেবা প্রদানকারী কর্মীর সাথে সাক্ষাৎ করলেন। হু ইনফর্মড দেম, যিনি তাদেরকে অবহিত করলেন বা জানালেন। অ্যাবাউট দ্য ভেরিয়াস ফ্যামিলি প্ল্যানিং অপশনস অ্যাভেলেবেল, পরিবার পরিকল্পনা সম্পর্কিত সহজলভ্য বিভিন্ন পদ্ধতির কথা সম্বন্ধে তিনি জানালেন। তাহলে কি হয় অর্থটা দেখুন।
একই সাথে ওই দম্পতি একজন স্বাস্থ্যসেবা প্রদানকারী কর্মীর সাথে সাক্ষাৎ করলেন, যিনি তাদেরকে পরিবার পরিকল্পনা সম্পর্কিত বিভিন্ন সহজলভ্য পদ্ধতির কথা জানালেন। Shilpi's mother-in-law and neighbors continued to pressurize the newlyweds. দেখুন এখানে নতুন শব্দগুলোর মধ্যে কি রয়েছে। মাদার ইন ল শাশুড়ি, এটা আমরা জানি। আর নেইবার্স হচ্ছে প্রতিবেশী। আর কন্টিনিউ মানে কি? কন্টিনিউ হচ্ছে সাস্টেন করা, অর্থাৎ কোনো কাজ চালিয়ে রাখা বা চলতে দেয়া। প্রেশারাইজ, প্রেশার হলো চাপ নাউন, আর প্রেশারাইজ হলো ভার, অর্থাৎ চাপ প্রদান করা। নিউলি ওয়েডস নব্য বিবাহিত দম্পতি, অর্থাৎ নব দম্পতিকে বোঝায় নিউলি ওয়েডস বলতে। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কি দাঁড়ায়। শিল্পীর শাশুড়ি এবং তার প্রতিবেশীরা এই নব দম্পতিকে চাপ প্রয়োগ করতে থাকলো। Deeply rooted cultural practices and traditions caused a rift between Shilpi and Rashid and their extended family, some of whose members insulted and criticized the couple. অনেক বড় সেন্টেন্স, আমরা নতুন শব্দগুলোকে আগে জেনে নেই। ডিপলি এটি অ্যাডভার্ব, অর্থাৎ গভীরভাবে বা প্রফাউন্ডলি এই অর্থে ব্যবহার করা হয়। রুটেড অর্থাৎ শিকড় যেখানে আটকে আছে, আমরা বাংলায় বলতে পারি প্রথিত। তাহলে রুটেড হচ্ছে প্রথিত। আর দেখুন রিফট, রিফট হলো কি? ফাটল অথবা বিভেদ। তাহলে রিফটের সিনোনিম কি? স্ট্রাইভ অথবা ক্লেফট অথবা ফ্র্যাকচার ইত্যাদি। আর দেখুন এক্সটেন্ডেড ফ্যামিলি, যৌথ পরিবার। আর অ্যান্টোনিম কি হবে? বিপরীত হচ্ছে নিউক্লিয়ার ফ্যামিলি, অর্থাৎ একক পরিবার। আর দেখুন ইনসাল্টেড, ইনসাল্ট ভার্ব থেকে এসেছে অপমান করা। আর ক্রিটিসাইজ সমালোচনা করা, এটি ভার্ব। আমাদের পুরো সেন্টেন্সের অর্থ কি আমরা একটু ভেঙে ভেঙে পড়ি। ডিপলি রুটেড কালচারাল প্র্যাকটিসেস অ্যান্ড ট্রেডিশনস, গভীরভাবে প্রথিত সামাজিক রীতিনীতি এবং ঐতিহ্য। caused a rift between Shilpi and Rashid and their extended families. Caused কারণ হয়ে দাঁড়ালো, কিসের কারণ হয়ে দাঁড়ালো? a rift বিভেদ বা ফাটলের কারণ হয়ে দাঁড়ালো। তাদের মধ্যে শিল্পী এবং রশিদের সাথে, আর কার সাথে? তার যৌথ পরিবারের সাথে। তাহলে শিল্পী এবং রশিদের মধ্যে এবং তার যৌথ পরিবারের মধ্যে বিভেদের সৃষ্টি করলো। Some of whose members insulted and criticized the couple, যাদের মধ্যে অনেক সদস্যই তাদেরকে অপমান এবং সমালোচনা করেছিল। তাহলে দেখুন পুরো সেন্টেন্সটির অর্থ কিরকম। গভীরভাবে পঠিত সামাজিক রীতিনীতি এবং ঐতিহ্য শিল্পী রশিদ এবং তার যৌথ পরিবারের মধ্যে বিভেদ সৃষ্টি করলো, এবং যাদের কোনো কোনো সদস্য এই দম্পতিকে অপমান এবং সমালোচনা করেছিল। Unable to convince their close relatives of the risks, Shilpi and Rashid returned to the counselor. এখানে দেখুন নতুন শব্দের মধ্যে রয়েছে unable, অসমর্থ হওয়া, অর্থাৎ এটির বিপরীত কি হবে? able, মানে কোনো কিছু করতে সমর্থ হওয়া। Convince, বুঝানো, অর্থাৎ সিনোনিম হচ্ছে mitigate। আর রিটার্ন তো আমরা জানি ফেরত যাওয়া। তাহলে দেখুন পুরো সেন্টেন্সটির অর্থ কেমন দাঁড়ায়। তাদের নিকটাত্মীয়দেরকে ওইসব ঝুঁকি সম্বন্ধে বুঝাতে অসমর্থ হয়ে শিল্পী এবং রশিদ ওই পরামর্শকের কাছে ফেরত গেল। They took the help of a parent peer who has been trained to speak to other parents about adolescent issues. এখানে দেখুন আমরা অর্থটিকে ভেঙে ভেঙে করার চেষ্টা করি। They took the help of a parent peer, তারা পিতামাতা সমকক্ষ কোনো ব্যক্তির সাহায্য নিল। who has been trained to speak to other parents, যিনি অন্য পিতামাতার সাথে কথা বলার ব্যাপারে প্রশিক্ষিত ছিলেন। about adolescent issues, কিশোর কিশোরীদের বিভিন্ন সমস্যা নিয়ে। তাহলে পুরো সেন্টেন্সটির অর্থ কেমন দাঁড়ায় দেখুন। তারা পিতামাতা সমকক্ষ কোনো ব্যক্তির সাহায্য নিল, যিনি কিশোর কিশোরীদের বিভিন্ন সমস্যা নিয়ে অন্যান্য পিতামাতার সাথে কথা বলার ব্যাপারে প্রশিক্ষিত ছিলেন। Shilpi's mother-in-law and neighbors eventually came to understand the harmful effects of early pregnancy on mother and child. এইখানে দেখুন নতুন শব্দের মধ্যে রয়েছে ইভেন্চুয়ালি, ঘটনাক্রমে বা অবশেষে, অথবা আলটিমেটলি, ফাইনালি এই অর্থে। তাহলে সেন্টেন্সটির অর্থ কি দাঁড়ায় দেখুন। শিল্পীস মাদার ইন ল অ্যান্ড নেইবার্স ইভেন্চুয়ালি কেম টু আন্ডারস্ট্যান্ড, শিল্পীর শাশুড়ি এবং তার প্রতিবেশীরা অবশেষে বুঝতে পারলো। কি বুঝতে পারলো?
দ্য হার্মফুল ইফেক্টস অফ আর্লি প্রেগনেন্সি, অল্প বয়সে গর্ভধারণ করার ক্ষতিকর প্রভাবগুলো সম্পর্কে তারা বুঝতে পারলো। অন মাদার অ্যান্ড চাইল্ড, মা এবং শিশুর উপরে। তাহলে দেখুন পুরো সেন্টেন্সটির অর্থ হলো এরকম: অল্প বয়সে গর্ভধারণ করার ফলে মা এবং শিশুর উপরে যে ক্ষতিকর প্রভাব পড়ে তা অবশেষে শিল্পীর শাশুড়ি এবং প্রতিবেশীরা বুঝতে পারলো। আমরা সামনে এগিয়ে যাই। Today, the village no longer pressurizes the couple. Their parents and neighbors now support them and speak out against early marriage and pregnancy. আমরা অর্থটাকে ভেঙে করার চেষ্টা করি। টুডে অর্থাৎ এখন, মানে আজকাল, এখানে এখন অর্থে ব্যবহার করা হয়েছে। দ্য ভিলেজ নো লঙ্গার প্রেশারাইজেস দ্য কাপল, এখানে ভিলেজ বলতে ভিলেজার্সদেরকে বোঝাচ্ছে, গ্রামবাসীদেরকে। এখন গ্রামবাসীরা আর ওই দম্পতিকে চাপ প্রয়োগ করে না। দেয়ার প্যারেন্টস এন্ড নেইবার্স নাও সাপোর্ট দেম, এখন তাদের পিতামাতা এবং প্রতিবেশীরা তাদেরকে সমর্থন দেয়, অর্থাৎ ওই কাপলকে, দম্পতিকে সমর্থন দেয়। অ্যান্ড স্পিক আউট এগেইনস্ট আর্লি ম্যারেজ অ্যান্ড প্রেগন্যান্সি, এবং তারা বাল্যবিবাহ এবং গর্ভধারণের বিরুদ্ধে এখন কথা বলে। তাহলে দেখুন পুরো সেন্টেন্সটির অর্থ কেমন। এখন ওই গ্রামবাসীরা ওই দম্পতিকে আর কোনো চাপ প্রয়োগ করে না, ওই দম্পতির পিতামাতা এবং প্রতিবেশীরা তাদেরকে সমর্থন করে এবং বাল্যবিবাহ এবং গর্ভধারণের বিরুদ্ধে এখন তারা কথা বলে। এই ছিল আমাদের প্যাসেজটি। আর এই প্যাসেজ থেকে যেসব এমসিকিউ কোশ্চেন হতে পারে সেটা হলো, যেসব সিনোনিম এবং অ্যান্টোনিম আমরা এই প্যাসেজ পড়ার সময় বলে দিয়েছি সেখান থেকে থাকতে পারে, আবার এগুলোর বাইরেও নানান তথ্যমূলক এমসিকিউ কোশ্চেন হতে পারে। এখন আমরা যে কাজটি করব, এখান থেকে 4-5টি ফ্লো চার্ট হয়, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ফ্লো চার্ট আমরা আজকে এখন করে ফেলবো। একটি গুরুত্বপূর্ণ ফ্লো চার্ট আমি বলছি, মেক এ ফ্লো চার্ট শোয়িং দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য লোকাল এম্পাওয়ারমেন্ট গ্রুপ, অর্থাৎ এই লোকাল এম্পাওয়ারমেন্ট গ্রুপের অ্যাক্টিভিটিস গুলো কি সেগুলো দেখিয়ে একটি ফ্লো চার্ট তৈরি করতে হবে। আর ফ্লো চার্ট কিভাবে তৈরি করতে হয়, এই ফ্লো চার্টে 10-এর মধ্যে কিভাবে 10 পাওয়া যায়, সেইগুলোর দিক নির্দেশনা সংক্রান্ত যেসব ভিডিও রয়েছে এখানে আমি একটি লিঙ্ক দিয়ে দিয়েছি, এরকম আরো অনেক ভিডিও আছে, আপনারা সেগুলো দেখে নেবেন কিভাবে ফ্লো চার্টে 10-এর মধ্যে 10 পাওয়া যায়। লিঙ্কটি এখানে দেওয়া হলো। আমরা তারপর একটু বলে দেই, সেটা হলো ফ্লো চার্ট তৈরি করতে গেলে একটি সুন্দর হেডিং থাকতে হয়, তারপর বক্সেস উইথ ইনফরমেশন থাকতে হয় এবং সর্বশেষে ক্যাপশন থাকতে হয়। আচ্ছা, এই 3টি ধাপ সুন্দরভাবে অতিক্রম করতে পারলে ফ্লো চার্টে 10-এর মধ্যে 10 পাওয়া যায়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটি হচ্ছে দ্বিতীয় ধাপটি, অর্থাৎ দেখুন বক্সেস উইথ ইনফরমেশন। এই বাম থেকে ডান দিকে এর মধ্যে 6টি বক্স থাকবে, মাঝখানে তীর চিহ্ন থাকবে এবং এই বক্সগুলোর মাঝখানে সবগুলো তথ্য একই স্টাইলে এবং প্রশ্ন অনুসারে সঠিকভাবে এই প্যাসেজ থেকে নিতে হবে। দেখুন আমরা একটা হেডিং বানাবো, হেডিংটা কোশ্চেন থেকে আমরা নিচ্ছি। The flow chart showing the activities of the local empowerment group is presented below, অথবা is given below দিয়ে আমরা কোলন ড্যাশ দিয়ে দিলাম। এই তো হয়ে গেল আমাদের হেডিং। এরপরে আমরা 6টি বক্স বাম থেকে ডান পাশ পর্যন্ত এঁকে ভিতরে নাম্বার দেব 1 2 3 করে 6 পর্যন্ত, আর ভিতরে তথ্যগুলো সেট আপ করবো। এইবার ফ্লো চার্টের বক্সের ভিতরে যেসব তথ্য আমরা দেব সেই তথ্যগুলো আমরা এখান থেকে নেব। প্রথম বক্সের তথ্যটি স্যার দিয়ে দেবেন। দেখুন স্যার হয়তো তথ্যটি দিয়েছেন এভাবে, প্রোভাইড টুলস টু চেঞ্জ কালচারাল প্র্যাকটিসেস। প্রথম বক্সের তথ্যটা স্যার কিভাবে দিয়েছেন, প্রেডিকেট স্টাইলে দিয়েছেন। প্রেডিকেট স্টাইল কেমন মনে আছে? অর্থাৎ ফ্লো চার্টের বক্সের ভিতরে তথ্য লেখার যে 5টি পদ্ধতি রয়েছে সেই 5টি পদ্ধতির মধ্যে সর্বশেষের পদ্ধতিটির নাম হচ্ছে প্রেডিকেট স্টাইল, অর্থাৎ ভার্ব প্লাস অবজেক্ট অথবা ভার্ব প্লাস অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ। এই স্টাইলে লেখার পদ্ধতিটি হচ্ছে প্রেডিকেট স্টাইল। তাহলে স্যার এখানে ভার্ব প্লাস অবজেক্ট পদ্ধতি দিয়েছেন, অর্থাৎ প্রেডিকেট স্টাইলে দিয়েছেন তথ্যটি। প্রোভাইডস টুলস টু চেঞ্জ কালচারাল প্র্যাকটিসেস। দ্বিতীয় বক্সের জন্য কোন তথ্যটি নিতে পারি, দেখুন লোকাল এম্পাওয়ারমেন্ট গ্রুপের আরো কাজগুলো কি রয়েছে। দেখুন এই দলের কার্যাবলীর মধ্যে রয়েছে কি রয়েছে, discussion on how to most effectively change behavior related to reproductive health as well as one-on-one counseling। আমরা এটাকে তাহলে শর্টকাট করে কি লিখতে পারি, প্রেডিকেট পদ্ধতিতে লিখতে হবে। তাহলে ডিসকাশন থেকে আমরা ভার্ব নিয়ে আসলাম ডিসকাস, আর এখানে কিন্তু প্রোভাইডস এস যুক্ত ছিল, তাহলে আমরা এখান থেকে ডিসকাস না দিয়ে দেব ডিসকাসেস রিপ্রোডাক্টিভ হেলথ। তাহলে এই গ্রুপ অ্যাক্টিভিটিস এর মধ্যে কি রয়েছে, তাদের এই কাজগুলোর মধ্যে রয়েছে ডিসকাসেস রিপ্রোডাক্টিভ হেলথ, এটি দিয়ে দেব দ্বিতীয় বক্সে।
এরপরে আমরা যেই তথ্যটি দিতে পারি সেটা হলো ওয়ান অন ওয়ান কাউন্সেলিং। তাহলে দেয়া ভার্বটা আমরা বাইরে থেকে নিয়ে আসতে পারি। তাহলে আমরা বলতে পারি এরকম, গিভস ওয়ান অন ওয়ান কাউন্সেলিং অথবা প্রোভাইডস ওয়ান অন ওয়ান কাউন্সেলিং, এভাবে বলতে পারি। গিভস অথবা প্রোভাইডস ওয়ান অন ওয়ান কাউন্সেলিং, অর্থাৎ এক একজনের সাথে এককভাবে পরামর্শমূলক কথা বলে থাকেন বা পরামর্শ প্রদান করে থাকেন। এটা হচ্ছে ওই লোকাল এম্পাওয়ারমেন্ট গ্রুপের একটি কাজ। এরপরে দেখুন আরেকটি কাজ এখানেই আছে, ইট অলসো অফার্স পিয়ার টু পিয়ার সাপোর্ট। তাহলে এখান থেকে আমরা নিতে পারি, দেখুন অফার্স পিয়ার টু পিয়ার সাপোর্ট, এখানে অফার্স ভার্বটা দেয়াই আছে, আমরা এটাকেই কাজে লাগাই দিতে পারি। তাহলে এখানে তো এস করাই আছে, তাহলে উত্তরটা কি হবে? চতুর্থ নম্বর বক্সে আমরা দেব অফার্স পিয়ার টু পিয়ার সাপোর্ট। আমরা সামনে এগিয়ে যাই, দেখুন আর কি তথ্য নেওয়া যেতে পারে। এইখানে আরেকটি তথ্য আছে, দেখুন and life skills training that helps adolescents to say no to early marriage। অর্থাৎ এখানে কিন্তু লাইফ স্কিল ট্রেনিং দিয়ে থাকে এই লোকাল এম্পাওয়ারমেন্ট গ্রুপটি। তাহলে আমরা কি বলবো বলুন তো? কথাটাকে এভাবে বলতে পারি, প্রোভাইডস ট্রেনিং টু এনহ্যান্স লাইফ স্কিলস, অর্থাৎ জীবন দক্ষতা বাড়ানোর জন্য তারা ট্রেনিং দিয়ে থাকে। তাহলে আমরা কিভাবে বলবো? প্রোভাইডস লাইফ স্কিলস ট্রেনিং সরাসরি এভাবে দেওয়া যায়, আবার কথাটাকে ঘুরিয়ে বলা যায়, যেমন প্রোভাইডস ট্রেনিং টু এনহ্যান্স লাইফ স্কিলস। এটি তো আমরা 5 নম্বর বক্সে তথ্য দিলাম। এবার 6 নম্বর বক্সে আমরা যেই তথ্যটি দেব সেটা হলো, দেখুন এখানে হয়তো আছে, দেখুন এখানে দেখুন তথ্যটি, ডিউরিং ওয়ান অফ দ্য গ্রুপ সেশনস শিল্পী কেম টু আন্ডারস্ট্যান্ড দ্য পটেনশিয়ালি হার্মফুল ইফেক্টস অফ আর্লি ম্যারেজ অ্যান্ড প্রেগন্যান্সি। তাহলে এখান থেকে আমরা যেটা নিতে পারি তথ্যটা, অর্থাৎ ওই লোকাল এম্পাওয়ারমেন্ট গ্রুপের কাজটি কি, আর্লি ম্যারেজের হার্মফুল ইফেক্টগুলো সম্বন্ধে মানুষজনকে অর্থাৎ কিশোরীদেরকে বুঝতে সাহায্য করা। তাহলে আমরা বাইরে থেকে একটা ভার্ব নিয়ে আসতে পারি, হেল্পস ভার্বটি আনতে পারি, হেল্পের সাথে এস যুক্ত করবো, কারণ আমরা সবগুলো ভার্বের সাথেই এরকম এস যুক্ত করেছি, যেমন অফার্স এরকম। তাই হেল্পস টু আন্ডারস্ট্যান্ড হার্মফুল ইফেক্টস অফ আর্লি ম্যারেজ, এই তথ্যটা আমরা 6 নম্বর বক্সে দিতে পারি। আর এইভাবে 1 নম্বর বক্স থেকে শুরু করে 6 নম্বর বক্সের মধ্যে আমরা একই স্টাইলে, অর্থাৎ এখানে প্রেডিকেট স্টাইলে আমরা সবগুলো তথ্য উপস্থাপন করেছি। আর এরপরে 3 এবং 4 নম্বর বক্সের ঠিক নিচের দিকে, অর্থাৎ মাঝামাঝির নিচের দিকে আমরা লিখে দেব ক্যাপশন, অর্থাৎ ফিগার ফ্লো চার্ট। দেখুন তাহলে আমাদের প্রথমে আমরা একটা হেডিং দিলাম, তারপর বক্স উইথ ইনফরমেশন গুলো দিয়ে দিলাম, এরপরে আমরা ক্যাপশন দিয়ে দিলাম, অর্থাৎ ফিগার ফ্লো চার্ট। এইভাবে যদি আপনি তথ্য লেখেন এবং ফ্লো চার্টকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন এবং প্যাসেজ থেকে সঠিকভাবে সঠিক পদ্ধতিতে তথ্য দিতে পারেন, তাহলে অবশ্যই আপনি ফ্লো চার্টে 10-এর মধ্যে অবশ্যই 10 পাবেন, 9.5 বা 9.5 পাওয়ার কোনো সুযোগ নেই, অবশ্যই 10-এর মধ্যে 10 পাবেন। আর পরবর্তীতে অবশ্যই আমরা শুধু ফ্লো চার্টের উপরই একটি প্লে লিস্ট তৈরি করব, যেখানে শুধু আমরা বিভিন্ন লেসনের উপর ফ্লো চার্ট তৈরি করে দেখাবো, সময় পাওয়ার সাপেক্ষে আমি তৈরি করে দিব। আর এই টিউটোরিয়ালটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে তা শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকনটি আছে তাতে একবার ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলোর আপডেট আপনি সাথে সাথেই পেতে পারেন। ধন্যবাদ সবাইকে।